নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। আজ যাচ্ছি ঘরের কাছেই, গঙ্গার ওপারে বালি আমার গন্তব্য। কাছে বলে সকাল 11টা নাগাদ বাড়ি থেকে দুটি ডাল ভাত খেয়েই বেরিয়ে পড়েছি। আসলে বালি যাওয়ার আগে আমি একটু নেটে সার্চ করছিলাম, কিন্তু বালি ভ্রমণ নিয়ে সার্চ করতেই ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কথাই উঠে এলো। বুঝলাম ঘরের কাছের বালি এখনও বাঙালির ভ্রমণ মানচিত্রে তেমন কদর আদায় করে উঠতে পারেনি। অথচ গঙ্গা পাড়ের এই প্রাচীন জনপদে দেখার আছে অনেক কিছুই, একদিনে যা দিব্যি ঘুরে দেখা যায়। আছে খাওয়া দাওয়াও। আজ সেসবই ঘুরে দেখব আমরা মানে আমি এবং অবশ্যই আপনারা। কথা বলতে বলতেই উঠে পড়েছি বালি ব্রিজে, যার পোশাকি নাম বিবেকানন্দ সেতু। বালি এলে কিন্তু নিবেদিতা সেতু ধরবেন না, বালি ব্রিজ দিয়ে আসবেন। ও হ্যাঁ, বালি ব্রিজও কিন্তু একটা দ্রষ্টব্য হতেই পারে এই সফরে। তবে আমি গাড়ি নিয়ে এসেছি তো, তাই গাড়ি রেখে ব্রিজে দাঁড়ানো মুশকিল। আপনারা যদি ট্রেনে বা বাসে আসেন তাহলে পায়ে হেঁটে এই সেতুতে একটু ঘুরে যেতেই পারেন, গঙ্গার শোভাও দেখে নিতে পারেন সহজেই। ব্রিজ পেরিয়ে ডান দিকে বালিঘাট স্টেশন। আমি কিন্তু বাঁ দিকে বেঁকে ঢুকে পড়েছি বালিতে ঢুকে আমি প্রথমেই যাব নিমতলা ঘাটে। চলে এসেছি নিমতলা ঘাট বা জোড়া শিব মন্দির ঘাটে। মুখোমুখি দুটি শিব মন্দির রয়েছে এখানে, তার মাঝ বরাবর গঙ্গার ঘাট। জায়গাটি ভারী সুন্দর। এখানে সন্ধেবেলায় গঙ্গার আরতি হয় দেখলাম। সন্ধে 6:15 নাগাদ এই আরতি শুরু হয় এখানে। বিবেকানন্দ সেতুর ডান দিকে অথবা নিবেদিতা সেতুর কাছাকাছি এই জোড়া আটচালা শিব মন্দিরগুলি বেশ পুরানো এবং বালির প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই মন্দির দুটি গঙ্গার তীরে উত্তর এবং দক্ষিণমুখী। একটু ওপরে উঠে এবার গেলাম শিব দর্শনে। শ্বেত শুভ্র পাথরের শিবলিঙ্গ, নিচে লেখা দেখে জানা যায় মন্দিরগুলি 1235 বাংলা বছর অর্থাৎ ইংরেজির 1828 সালে নির্মিত হয়েছিল। গঙ্গার ওপারে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দিরের চেয়েও অনেক আগেই এই নির্মাণকাল। মন্দিরগুলি ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় এবং তার স্ত্রী বিন্দুবাসিনী দেবীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। পরে 1925 সালে এর সংস্কারও করা হয়। মন্দিরের পাশেই ঘাট। গরমের সময় তো, তাই ঘাটে এখন তিল ধারণের জায়গা নেই। 8 থেকে 80 সকলেই স্নানরত। গেলাম একটু এগিয়ে, ওপাশে স্নানের হুল্লোড়ে মত্ত কিশোরের দল। ওদের দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল। না, আমার বাড়ির কাছে গঙ্গা ছিল না, কিন্তু পুকুর ঘাটে এমন দুষ্টুমি করে স্নান করতাম আমরা। বিকেলে এলে এই জায়গাটি কিন্তু আরও সুন্দর লাগবে। দূরে নিবেদিতা সেতু এবং বালি ব্রিজের যান চলাচল, গঙ্গার নিজস্ব সৌন্দর্য সব মিলিয়ে দারুণ। কিন্তু খানিক সময় এখানে থেকে এবার বেরিয়ে পথে আমি চলেছি জিটি রোড ধরেই। গাড়িতে মাত্র মিনিট 3 গেলেই পড়বে কল্যাণেশ্বর শিব মন্দির। এসেছি কল্যাণেশ্বর মন্দিরে। জিটি রোডের একদম ধারেই, রাস্তার উপরে বড় গেট। এর ভেতরে গাড়ি নিয়ে ঢুকে যাওয়া যায়। মন্দির কিন্তু ফাঁকা। জিটি রোডের ধারেই এমন একটা মন্দির আছে, মনে হয় অনেকেই জানেন না।
মূলত সাধক সমাজ এবং গুটি কয়েক ভক্তই যার খবর রাখেন। কল্যাণেশ্বর শিব মন্দিরের বয়স কিন্তু আনুমানিক 600 বছরেরও বেশি। এই মন্দিরে বেশ কয়েকবার এসেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কল্যাণেশ্বর মহাদেবকে তিনি পুজোও করেছেন। রামকৃষ্ণদেব জানিয়েছিলেন এই শিব মন্দিরের বিগ্রহ জীবন্ত, এই মন্দির দর্শন করলে কালী দর্শনের ফল লাভ হয়। সেই কথা তিনি ভাগ্নে হৃদয় রামকেও জানিয়েছিলেন। শুধু রামকৃষ্ণদেবই নন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বেলুর মঠের প্রথম প্রেসিডেন্ট রাখাল মহারাজও বারবার এসেছেন এই মন্দিরে। আজও বেলুর মঠ থেকে সন্ন্যাসীরা এই মন্দিরে নিয়মিত যাতায়াত করেন। আটচালা মূল মন্দিরের মধ্যে কল্যাণেশ্বর শিবলিঙ্গ। গর্ভগৃহের মেঝেতে শ্বেত পাথরের একটি বেদির মাঝখানে একটা আটকানো গর্ত, তার কেন্দ্রস্থলে কালো পাথরের অমসৃণ শিবলিঙ্গটি। শিবলিঙ্গের খাড়াই উচ্চতা কিন্তু বেশি নয়। শিবলিঙ্গকে স্পর্শ করা যায়, মেঝেতে একটু বসে একটু ঝুঁকে স্পর্শ করতে হয়। জনশ্রুতি, আজ যেখানে কল্যাণেশ্বর শিব মন্দির, একটা সময় সেখানেই ছিল গভীর বেতবন। সেই বেতবনের কিছুটা দূরেই বাস করতেন এক সমৃদ্ধ গোয়ালা বা মতান্তরে স্থানীয় জমিদার। তার একটা গরু ছাড়া পেলেই রোজ চলে যেত ওই বেতবনে। সেখানে এক প্রস্তরখণ্ডে সে অনবরত দুধ ঢালত। গরুটি ফিরে এলে দুধ দুইতে গিয়ে গোয়ালা কিছুই পেতেন না। এর কারণ খুঁজতে গিয়ে গোয়ালা দেখতে পান গরুটি বেতবনে গিয়ে একটি পাথরের খণ্ডের উপরে দুধ ঢালছে। সেই পাথরের খণ্ডের উপরে একটি বড়সড় মণিও জল করছে। যা দেখে গোয়ালা কোনো ক্রমে গরুটিকে ঘরে এনে বেঁধে রেখেছিলেন। রাতেই মহাদেব স্বপ্নাদেশ দিয়েছিলেন তাকে, বলেছিলেন গাভীটিকে বেঁধে না রাখতে, কারণ গাভীটি মহাদেবের ওপর নিত্য দুধ বর্ষণ করত। মহাদেব স্বপ্নাদেশে জানিয়েছিলেন এখানেই তিনি কল্যাণেশ্বর শিব রূপে বিরাজমান। এরপর ওই গোয়ালা সাধ্যমতো বেদবন সংস্কার করে মহাদেবের আরাধনা করেছিলেন। তিনি ছিলেন কল্যাণেশ্বর শিবের প্রথম প্রচারক। পরবর্তী সময় এক নাগা সাধু এখানে এসে শিবের মাথা থেকে মণিটি হরণের জন্য শিবলিঙ্গের মাথায় কুড়ুলের কোপ দিয়েছিল। এতে জ্বলন্ত মণিটি উধাও হয়ে যায়, আর নাগা সন্ন্যাসীও অপঘাতে মারা যান। আজও কল্যাণেশ্বর শিবলিঙ্গে সেই কুড়ুলের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে কলকাতা নিবাসী দয়ারাম বসু এখানে একটি ছোট্ট মন্দির স্থাপন করেছিলেন এবং স্থানীয় 4 ব্রাহ্মণ পরিবারকে সেবায়িত হিসেবে নিযুক্ত করেছিলেন। তারাই বংশ পরম্পরায় মন্দিরটির দেখাশোনা করছেন এখনও। এই মন্দিরকে ঘিরে আরও কয়েকটি মন্দির আছে। সিদ্ধেশ্বরী কালীমা রয়েছেন পাশেই, আছেন নারায়ণ, গণেশ, হনুমান। সব মিলিয়ে সুন্দর একটা মন্দির কমপ্লেক্স। সব মন্দিরগুলি কিন্তু বর্তমানে হালকা লাল গেরুয়া রং করা। শিব মন্দিরের সামনে একটি বাঁধানো ঘাট, বিশাল পুকুর। এখানকার প্রধান উৎসব শিবরাত্রি, যা এখানে প্রচুর আড়ম্বরপূর্ণ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয়। অন্যান্য উৎসবগুলি হল নীলষষ্ঠী এবং চড়ক। চড়ক উৎসব চলাকালীন এখানে একটি মেলাও হয়। ধুনো পোড়ানো এখানকার বিশেষ আকর্ষণ। এই মন্দির কিন্তু দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। মন্দির থেকে এবার যাব অন্য জায়গায়। কল্যাণেশ্বর মন্দিরের প্রায় উল্টো দিকেই দেওয়ানগাজী ঘাট যাওয়ার রাস্তা। এবারে যাচ্ছি সেখানেই। সরু রাস্তা চলে গিয়েছে ঘাটের দিকে। জিটি রোড থেকে মিনিট 2 হাঁটলেই মিলবে এই ঘাটটি। আগের ঘাটের তুলনায় নিরিবিলি পরিবেশ। এখানেও কিছু মানুষ এবং শিশুরা স্নান করছে। এই গরমে সকলেই এই গঙ্গা স্নানের মজাটা উপভোগ করছে দারুণ। দূরে লঞ্চের যাতায়াত দেখছিলাম উদাস মনে, ভালোই লাগছিল। গঙ্গার ফুরফুরে হাওয়ায় এখানে গরমটা তেমন বোধ হচ্ছে না। দেওয়ানগাজী ঘাটের থেকে এবার বিদায় নিলাম। আসার পথেই জিটি রোডের মোড়ের কাছে দেখি হঠাৎ একটা বোর্ড, রাজ্য হেরিটেজ কমিশনের। কৌতূহলী হয়ে দেখতেই অবাক হয়ে গেলাম। এখানেই মনীষী অক্ষয় কুমার দত্তের বাড়ি। উঁচু পাঁচিল, দেখার কোনো উপায় নেই। এটি একটি কারখানার অংশ। এখন ভিতরে ঢোকারও অনুমতি নেই। উকিঝুঁকি মেরে যেটুকু দেখা যায় ভগ্নপ্রায় দোতলা বাড়ি। ইটের পাঁজর বেরোনো সেই বাড়ি ঘিরে গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল। দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে গাছের শিকড়, লোহার বিম। এক ঝলক দেখে হানাবাড়ি বলে মনে হলেও
বালির জিটি রোড সংলগ্ন এই বাড়িতেই জীবনের শেষ 30টি বছর কাটিয়েছেন ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের অন্যতম প্রবর্তক এবং বাংলায় বিজ্ঞান ভাবনার পথিকৃৎ অক্ষয় কুমার দত্ত। তা সত্ত্বেও দীর্ঘদিনের অবহেলা এবং সংস্কারের অভাবে প্রায় ভেঙে পড়ার অবস্থায় শোভনোদ্যান নামের সেই বাড়ি। বাড়ির পাশাপাশি অক্ষয়বাবু সেখানে হরেক প্রজাতির গাছের বাগান এবং জীবাশ্ম প্রবাল ও বিভিন্ন ধরনের পাথরের একটা সংগ্রহশালাও তৈরি করেছিলেন। স্বয়ং বিদ্যাসাগর মহাশয় বালির এই বাড়িতে এসেছেন। দেওয়ানগাজী তলার এই বাড়িটিকে 2006 সালের মে মাসে হেরিটেজ তকমা দেয় রাজ্য হেরিটেজ কমিশন। স্থানীয়দের কাছে শুনলাম বোর্ড লাগানোই সার। তারপরে আর কোনোদিনই ওই বাড়ির সংস্কারে প্রশাসনকে উদ্যোগী হতে দেখা যায়নি। খুব কষ্ট হলো দেখে। রওনা দিলাম এখান থেকে, খারাপ লাগছিল দেখে। পাশেই কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি স্থানীয় পুরসভা কিনে নিয়ে সংরক্ষণ করেছে সুন্দরভাবে। বালি পুরসভা কি তেমন কিছু করতে পারে না? চলে এসেছি বালি বাজারে। এখানে এবার খাওয়া দাওয়া। এই অঞ্চলে কাবানাসের মিষ্টি বিখ্যাত, এসেছি সেখানেই। কাবানাসে প্রচুর মিষ্টি, নানান স্বাদ, নানান মাপ, নানান বর্ণ এবং গন্ধের সেই মিষ্টিগুলির অধিকাংশই লোভ জাগায় মনে। দুপুর বলে ভিড় একটু কম এখন, অন্য সময় এই দোকানে মানুষের আনাগোনা লেগেই থাকে। বালি আসার আগে আমি যখন স্থানীয় পরিচিতদের জিজ্ঞাসা করেছিলাম এখানে কি খাওয়া যায়, প্রায় প্রত্যেকেই এক বাক্যে এই দোকানের নাম করেছিলেন। কাবানাসের অনেক মিষ্টি ভালো, তার মধ্যে বেকড রসগোল্লা এবং দইয়ের নাম আছে। তবে ওরা আমায় সাজেস্ট করলেন আরও 4-5টি দারুণ দারুণ মিষ্টি। কিন্তু এত মিষ্টি কি খাওয়া যায়? তার থেকে আমি বেছে নিলাম মাত্র 2টি। সরবাটি, যা দুধের সর দিয়ে মোড়া এক অসাধারণ মিষ্টি, আর আমি খাবো আইসক্রিম সন্দেশ। বালি বেড়াতে আসবো শুনেই আমাদের অসংখ্য মানুষ যারা বালি এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তারা বলেছিলেন কাবানাসের মিষ্টি কিন্তু অবশ্যই খেয়ে যাবেন। তাদের কথা অমান্য করিনি, আমরা কাবানাসে চলে এসেছি। কাবানাসের মিষ্টির সম্ভার থেকে কিন্তু আমিও মুগ্ধ। অসংখ্য সুন্দর সুন্দর মিষ্টি, নানান রঙের, নানান রূপের, নানান বর্ণের, দারুণ। তো তার মধ্যে তো বেছে নেওয়া খুব কঠিন। ওরা দোকানে যারা ছিলেন, এই নবীন টবীনেরা সকলেই আমাকে একটু সাহায্য করলেন বাঁচতে। আমি 2টো মিষ্টি বেছে নিয়েছি খাবো বলে। একটা হচ্ছে সরবাটি আর একটা হচ্ছে আইসক্রিম সন্দেশ। এই দুটি আমার দেখেও ভালো লেগেছে, ওরাও বললেন এদের স্পেশাল। একটু খেয়ে দেখি আমরা। প্রথমে খাচ্ছি আইসক্রিম সন্দেশ। এই হচ্ছে আইসক্রিম সন্দেশ। ঠান্ডা আইসক্রিম সন্দেশ, যেহেতু ঠান্ডা, কম মিষ্টি। সুগারের রোগী অথবা যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য এই সন্দেশটি ভালো। এরপরে আসছি সরবাটিতে। এটা স্বরের একটা আস্তরণ তো, হ্যাঁ, এটা স্বরের একটা আস্তরণ দিয়ে এই বাটিটা মোড়া আছে। এটা বেশ সুন্দর। ভেতরে সন্দেশ, এই যে ভেতরে সন্দেশ, অসাধারণ খেতে। আর এই হচ্ছে স্বর, এই স্বরটা ভেঙে এখান থেকে খাওয়া হলো। 2টি মিষ্টি খুব ভালো। আমি নিশ্চিত যে অন্যান্য মিষ্টিগুলো ভালোই হবে। বালি এসে সত্যি কাবানাসের মিষ্টি না খেলে কিন্তু আমরা একটু মিসই করতাম। তো আমি একটু মিষ্টি খাই, খেয়ে আরও অনেক জায়গায় আমরা যাবো, বালিতে এখনও দেখা বাকি আছে। আমি মিষ্টি খাই, খেয়ে সেখানে যাচ্ছি। আপাতত কাবানাসের মিষ্টি। আমি যে 2টি মিষ্টি খেলাম তার মধ্যে সরবাটির দাম পড়লো 20 টাকা পিস, আর আইসক্রিম সন্দেশের দাম 15 টাকা পিস। একটা কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, দোকানের এমন অদ্ভুত নাম কেন? এর পিছনে একটা গল্প আছে। বললেন দোকানের অন্যতম অংশীদার সঞ্জয় ঘোষ। এই দোকানের বিভিন্ন অংশীদারদের নামের আদ্যক্ষর দিয়ে এই কাবানাস নামকরণ হয়েছে। এটা কিন্তু একটি ফরাসি শব্দ, যার মানে পান্থশালা। বালির এই দোকানের বয়স 30 বছর প্রায়। কাবানাসের মিষ্টি কিন্তু ভালোই লাগলো আমার। মিষ্টি খেয়ে আবার পথে। এবার চলেছি রেল লাইন পেরিয়ে বসুকাটির দিকে। এখান থেকে প্রায় মিনিট 20 লাগবে বলছে গুগল। আসলে সরু পথ,
খুব জোরে যাওয়ার উপায় নেই। বসুকাঠিতে আছে একটি বৌদ্ধ বিহার, সেটা দেখতেই চলেছি। চলে এসেছি বসুকাঠি বুদ্ধ মন্দিরে। এই মন্দিরের পোশাকি নাম প্রজ্ঞালোক বৌদ্ধ বিহার। দেখতে নতুন মনে হলেও এই মন্দিরের বয়স কিন্তু খুব কম নয়। 1979 সালে এই মন্দিরের স্থাপনা হয়। এখন অবশ্য ভরা দুপুর, তাই উপাসনা গৃহ বন্ধ। আমিও কাউকেই দেখলাম না। তবে একটা বিষয় লক্ষ্য করলাম, একেবারে পাড়ার মধ্যে হলেও অন্যান্য বৌদ্ধ বিহারগুলিতে যেমন নীরব এক শান্ত পরিবেশ থাকে, এখানেও তেমনটাই আছে বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতিকৃতি। একটা ঘরে আছে গৌতম বুদ্ধের মূর্তিও। খানিক সময় এখানে থেকে এবার আবার রওনা দিলাম এখান থেকে। যাচ্ছি একটু দূরেই দক্ষিণ জয়পুর বিলের দিকে। সেখানে আছে বাংলার সবচাইতে বড় বুদ্ধ মূর্তি। নানান গলি ঘুজি পেরিয়ে গুগলের দেখানো পথে অবশেষে চলে এসেছি জয়পুর বিলের বুদ্ধ মন্দিরে। ভারতের বৌদ্ধ ধর্মের ইতিহাস অনেক প্রাচীন। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে শুরু করে যা আজও বর্তমান। পশ্চিমবঙ্গের নানান জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের বৌদ্ধ মন্দির। এর মধ্যে বাংলার বৃহত্তম বুদ্ধ মূর্তিটি রয়েছে এখানেই। বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন থেকে এখানে একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করা হয়। আর এই মন্দিরের ছাদেই রয়েছে হার্ড ফাইবারের তৈরি প্রায় 35 ফুট উঁচু সোনালী একটি বুদ্ধ মূর্তি। এখানে থাকা সন্ন্যাসীদের কাছে শুনলাম এটি নাকি এখনো পর্যন্ত বাংলার সবচাইতে বড় বুদ্ধ মূর্তি। এই মঠটি থেরাবাদা নামক প্রাচীন বৌদ্ধ শাখার একটি অংশ। স্থানীয় শিশুদের শিক্ষা দেওয়া, হাতের কাজ শেখানো সহ নানান সামাজিক কাজ করে এই মঠ। মঠের সামনেই রয়েছে একটা উঠোন বা চাতাল, পাশেই অশ্বত্থ গাছের ছায়া। বুদ্ধ মূর্তির ঠিক নিচে মঠের দেওয়ালে রয়েছে বুদ্ধের জীবনের নানান ঘটনা মূর্তির দ্বারা বর্ণনা করা। আগে দেখতে গেলাম সেগুলি। তবে এখানের প্রধান আকর্ষণ বিরাট বুদ্ধমূর্তিটি কাছের থেকে দেখতে হলে একতলা মঠের ছাদে উঠতে হয়। সম্পূর্ণ ছাদটি মার্বেল পাথরে মোড়া। এখান থেকে সুউচ্চ বুদ্ধ মূর্তিটি দেখা যায় আরও স্পষ্ট করে, আরও ভালোভাবে। এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে। ঠিক জয়পুর বিলের পাশে এই মঠ, তাই এখনও এখানে সবুজের বিস্তার দেখা যায়। এই সবুজ সুন্দর নির্জন প্রকৃতি মঠটির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তুলেছে। সবুজ মাঠের পাশেই রেল লাইন, সেটা পার করলেই কিন্তু বম্বে রোড। প্রতিদিনই খোলা থাকে এই মঠ, তবে দুপুরের দিকে না আসাই ভালো।
বেরিয়ে পড়েছি জয়পুর বিল দেখতে। এবারে গলিপথ ধরে যাব হাইওয়ের দিকে। কেউ যদি হাইওয়ে ধরে আসেন এই বুদ্ধমূর্তি দেখতে, তবে বালির দিক থেকে না এসে বোম্বে রোড ধরেও আসতে পারেন সহজেই। জয়পুর আন্ডারপাসের সার্ভিস রোড ধরে নেবেন। আমিও চলে এসেছি বোম্বে রোডে। এখান থেকে ধরে নিয়েছি বালি বা দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা। নিবেদিতা সেতুর রাস্তা না ধরে আমি কিন্তু ধরে নিলাম পাশের রাস্তাটা। এখান থেকে যাব নিশ্চিন্দা থানার পাশ দিয়ে স্থানীয় দুর্গাপুরের দিকে। চলেছি দুর্গাপুরের তরুণদল ক্লাবের মাঠের দিকে। সেখানে আছে একটি দুর্গা মন্দির। আমায় একজন বলেছিলেন বালি এলে এই মন্দিরটিও দেখে যাওয়ার জন্য। তরুণদল ক্লাবের মাঠের গলি বড্ড ছোট, গাড়ি তাই নাও যেতে পারে। আমি আর রিস্ক না নিয়ে বড় রাস্তায় গাড়ি রেখে হেঁটেই এগোলাম মন্দিরের দিকে। মিনিট পাঁচেকের রাস্তা। গ্রামের শেষ প্রান্তে রেল লাইনের ধারে মাঠ। সেই মাঠের সামনেই এই মন্দির। এই মন্দিরের ভালো নাম ভগবত ধাম দুর্গা মন্দির। লাল হলুদ রঙের মন্দিরটি বেশ ভালোই দেখতে। তবে শুনলাম এটি ব্যক্তিগত উদ্যোগেই গড়ে তোলা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক স্থানীয় বাসিন্দা বিক্রমাদিত্য বর্মা অবসরের পরেই মন্দিরটি গড়ে তোলেন। তাদের কাউকে অবশ্য দেখতে পেলাম না আমি। ভিতরে মা দুর্গার চিরাচরিত মূর্তি তো আছেই, সামনে আছেন শিবও। মা দুর্গার পাশে রয়েছেন রাম সীতা এবং অপর পাশে রাধা কৃষ্ণ। ছিমছাম মন্দিরটি কিন্তু ভালোই, খারাপ লাগবে না। যে কেউই এসে পুজো দিতে পারেন এখানে। সকালে এবং বিকেলে খোলা থাকে এই মন্দির। বিকেল প্রায় 5:30 বাজে। এবার আর একটা কাজই বাকি, সেটাই করতে যাচ্ছি। এবার আমি যাব বালি পঞ্চানন তলায়। আসলে আমাদের ডানকুনি পর্বে দই খাওয়ার উল্লেখ ছিল। সেটা দেখেই বালির এক দিদি আমায় কমেন্টে জানিয়েছিলেন আমাদের বালির কালিকার দই খেয়ে দেখবেন, খুব ভালো। এই কথা শুনে আমি কি না খেয়ে যেতে পারি? এবারে চলেছি সেই কালিকার দই অভিযানে। চলে এসেছি কালিকা মিষ্টান্ন ভাণ্ডারে। পঞ্চাননতলার কাছেই এই দোকান। বোর্ডে নিউ কালিকা লেখা দেখে ভাবলাম আদিতেই তাহলে যাওয়া উচিত, কিন্তু ওরাই আশ্বস্ত করলেন এটাও একই দোকানের শাখা। আরেকটি দোকান থানার কাছেই। কালিকাতে অন্য অনেক মিষ্টি আছে, তবে কালিকার মিষ্টি দই নাম করা বেশি। একটা ভালো জিনিস দেখলাম, ছোট বড় মেজো সেজো নানান রকমের ভাঁড়েই দই পাতা রয়েছে, তাই কেটে দেওয়া দই খেতে হয় না। এবার দেখা যাক কালিকার দই কেমন খেতে। সারাদিন ধরে আমরা বালি বেড়াচ্ছি। আজকে সুন্দর বেরিয়েছি, খাওয়াও হয়েছে যেমন, বেড়ানো হয়েছে তেমন। একটা জিনিসই বাকি ছিল, সেটা হচ্ছে কালিকার দই। আমাকে এক দিদি আমাদের ডানকুনি পর্বে বলেছিলেন, মানে তলায় আমাদের কমেন্টে লিখেছিলেন, কালিকার দই একবার খেয়ে দেখবেন। তো আমি সেই জন্য কালিকার দই খেতে চলে এসেছি। দোকানটা পেতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু চলে এসেছি শেষ পর্যন্ত। পঞ্চাননতলায় দোকান, একটু দই খাওয়া যাক। মিষ্টি দই, বাহ! এমনি সুশীতল দই, গরমে ভালো লাগছে। তা সত্ত্বেও এই দই আমি একটা অন্যরকম স্বাদ পেলাম। আমি তো গোবরডাঙ্গার ছেলে, বনগা গোবরডাঙ্গার দই খুব বিখ্যাত। আমাদের দোকানকে যেরকম একটা স্বাদ থাকে দইয়ের, এই দইয়ে কিন্তু এরকম একটা স্বাদ পেলাম আমি। ভালো লাগলো, টক নয় একেবারেই, মিষ্টি দই। ঠিকই বলেছিলেন যিনি আমাদের খবর দিয়েছিলেন, কালিকার দই খুব ভালো। কালিকার দই খেয়ে বেশ তৃপ্তি পেলাম আমরা। বালি যদি আপনারা কেউ বেড়াতে আসেন, তাহলে কাবানাসের মিষ্টি তো খেয়েছিলেন, আমরা খেয়েছি, খাবেনই।
কালিকার দইটাও কিন্তু আবার খেয়ে যাবেন। তাহলে আমি একটু দই খাই, এরপরে ফেরার পালা। আসছি একটু পরে আপনাদের সঙ্গে, একটু দই খেয়ে নিই। কালিকার দই কিন্তু সত্যিই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। সেই দিদিকেও ধন্যবাদ এই খোঁজ দেওয়ার জন্য। বালি ভ্রমণ তো শেষ, এবার ফেরার পালা। বাড়ির জন্য দই নিয়ে এবার রওনা দিলাম আমি। এবারে বলি যাতায়াতের কথা। বালিতে বিভিন্নভাবেই কিন্তু আসা যায়। ট্রেন আসে শিয়ালদহ এবং হাওড়া দুদিক থেকেই, আসে বাসও। এখানে এসে কাছাকাছির দর্শনীয় স্থানগুলি হেঁটেই দেখে নিতে পারেন। এরপরে 2 বুদ্ধ মন্দির যেতে গেলে অবশ্য টোটো নিতেই হবে। গাড়িতে এলে আমার দেখানো পথে অথবা হাওড়ার দিক থেকেও আসতে পারেন। বালিতে থাকার প্রয়োজন কিন্তু পড়ে না, দিনের দিন এসে সহজেই ঘুরে চলে যাওয়া যায়। দিনটা বেশ সুন্দর কাটলো। আমি কিন্তু খুব সুন্দর বেড়ালাম এই বালি এলাকায়। ইন্দোনেশিয়ার নাই বা যেতে পারলাম, ঘরের কাছের বালিও আমায় যথেষ্ট তৃপ্তি দিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।